স্বস্তিকের ভালোবাসার মানুষের সাথে কথা বলে চমকে গেল গিনি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ভজন বারবার করে তার স্যার অগ্নিকে বলে, আমি যেই কথাটা বলছি সেটা আপনি ভালো করে শুনুন স্যার। ওই 4জন মাফিয়াকে যদি আমরা ওই অ্যাডভোকেট গাঙ্গুলির পেছনে লাগিয়ে দিই, ওর আর বাঁচার চান্স থাকবে না। কেন বুঝতে পারছেন না আপনি আমার কথাটা? তখনই অগ্নিজিৎ বলে, সেটা সম্ভব না। আমি কখনো এরকম কারসাজি করে কেস জিততে পারবো না ভজন। আর তুমি আমার জুনিয়র হয়ে এই সমস্ত কথা বলবে না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। আর তখনই কাব্য এসে বলে, আঙ্কেল আঙ্কেল আমি একটা রিকোয়েস্ট করব, স্বস্তিককে ফিরিয়ে দিন। আমি স্বস্তিককে ভালোবাসি। স্বস্তিক ছাড়া আমার জীবনে আর অন্য কোনো পুরুষ আসতে পারে না। এই বলেই চলে যায়। অগ্নিজিৎ বুঝতে পারে না কি করবে বা তার কি করা উচিত। আর ঠিক তখনই গীতার বাবা গণেশ ফোন করেছে অগ্নিজিৎকে আর বলে, কি উকিল অগ্নিজিৎ বাবু, মনে পড়ে যায় আজ থেকে কিছু আগের কথা? কি করেছিলেন আপনি আমার সাথে? অনেক ছলচাতুরি করেছেন। আমাকে এইভাবেই সমাজ মাধ্যমে ট্রোল হতে হয়েছিল। তখন অবশ্য সমাজ মাধ্যম এতটাও বেশি প্রখর ছিল না। আজকালকার দিনে মানুষের ফোন হাতেই সব ফোন রয়েছে, আর তাতেই সবটা দেখতে পাচ্ছে সবাই। অগ্নিজিৎ মুখার্জি, আপনি হেরে গেছেন। হ্যাঁ, আমার মেয়ে অ্যাডভোকেট গাঙ্গুলির কাছে আপনি পরাজিত হয়েছেন। বুঝতে পেরেছেন? ওই কৃপানের যখন 14 দিন পরে আবারও ও বেরিয়ে আসবে, তখন ওর কঠিন শাস্তির ব্যবস্থা করবে আমার মেয়ে অ্যাডভোকেট গাঙ্গুলি। আপনি চাইলেও কিছু করতে পারবেন না। আপনার দিন শেষ হয়ে গেছে। এবারে অ্যাডভোকেট গাঙ্গুলির দিন শুরু। একে একে আমার মেয়ে সমস্ত উকিলের মুখোশ খুলে দেবে, যারা এতদিন ধরে টাকার বিনিময়ে আসলকে নকল বলে চালিয়েছে। বুঝতে পেরেছেন? এরপর অগ্নিজিৎ তো প্রচণ্ড রেগে যায় আর বলে, গনসা উকিল ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি, আমি কিন্তু আপনাকে ছাড়বো না। আর গনসা উকিল বলে, আপনি কি আমাকে ছাড়বেন না? আপনার নিজের কি অবস্থা হয় সেটা ভালো করে দেখুন। বুঝতে পেরেছেন? একটাও আউফাও কথা আপনি বলবেন না। এর মধ্যেই গনসা উকিল বলে, আপনার দিন শেষ। আর কটা দিন পর দেখবেন যে ওই কৃপানের কেসটা দিয়েই আমার মেয়ে তত্তর করে ওপরে উঠছে, আর আপনি ঠিক ততটাই স্পিডে নিচে পড়ে যাচ্ছেন। আমি আমার মেয়ের সাথে কাজ করব। আমি হব জুনিয়র। বুঝতে পেরেছেন? অ্যাডভোকেট গাঙ্গুলির জুনিয়র অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলি। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। এই বলেই ফোনটা কেটে দেয়। তখনই অগ্নিজিতের মাথায় আগুন চড়ে বসে আর বলে, ভজন তুমি যেটা বললে সেই প্ল্যানে আমি রাজি। ইয়েস, আমি সেই প্ল্যান মাফিক অনুযায়ী কাজ করতে চাই। তুমি সমস্ত ব্যবস্থা করে ফেলো। তখনই কিরণ কান্তি একজন মহিলাকে পাঠিয়েছে, যার নাম হলো ময়না ঘোষ। এরপর ভজন বলে, আপনি? তখনই ময়না বলে, আমার নাম ময়না ঘোষ, আমি কোনো পাখি না। আমাকে রাজনীতিবিদ কিরণ কান্তি এখানে পাঠিয়েছে। আর ভজন তখন বলে, কিরণকান্তি বাবু আপনাকে পাঠিয়েছে? আপনি জানেন আপনাকে কি করতে হবে? তার মধ্যে কিরণকান্তি ফোন করেছে ভজনকে আর বলে, ভজন আমি একজন মেয়েকে আপনার কাছে পাঠিয়েছি। ভালো করে সবটা বুঝে নিন। সমস্ত কাজ হওয়া চাই। আমার ছেলেকে যেন আমি বেকসুর খালাস করে জেল থেকে সসম্মানে বার করতে পারি, আর ওই অ্যাডভোকেট গাঙ্গুলিকে উচিত শিক্ষা দিতে পারি। ভজন তখন বলে, কিন্তু এই মেয়েটাকে দিয়ে আদৌ কি কাজ হবে? আমার কিন্তু যথেষ্ট সন্দেহ হচ্ছে। তুষার আর অন্যদিকে দেখা যায় কিরণকান্তি বলে, শোনো, একদম উল্টোপাল্টা কথা বলবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যেটা বলেছি সেটা করো। আমার ছেলেকে জেলে ঢোকানোর শাস্তি আমি ওই অ্যাডভোকেট গাঙ্গুলিকে হাড়ে হাড়ে টের পাওয়াতে চাই। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। এই বলেই ফোনটা কেটে দেয়। আর তখনই ময়না বলে, কি ভাবছিলেন আমি কাজটা করতে পারবো কি না? আমি সবটা করতে পারবো। আমার পক্ষে সবটাই করা সম্ভব। অ্যাডভোকেট গাঙ্গুলি মেয়েদেরকে খুব পছন্দ করে আর মেয়েদেরকে ভালোবাসে। মেয়েদের বিপদ দেখলে তো দূরে দাঁড়িয়ে থাকতে পারে না, ঝাঁপিয়ে পড়ে। সেই সুযোগটাই আমাকে নিতে হবে, তাই তো? প্রচুর লোকের ভিড় থাকবে, আর ওই সুখময় স্বপনরা সব 4জন মিলে দাঁড়িয়ে থাকবে, আমাকে অ্যাটাক করবে। আমি তখন পালাতে শুরু করব, আর ঠিক সেই মুহূর্তেই ওই অ্যাডভোকেট গাঙ্গুলি আমার সামনে এসে দাঁড়াবে, তাই তো? আমি ঠিক বলছি কিনা আমার ভুল হলে কিন্তু ভুলটা ধরিয়ে দেবেন অবশ্য। ভজন তো শুনেই রীতিমতো অবাক হয়ে যায়। এরপর ময়না কন্টিনিউ করতে থাকে আর বলে, তারপর যেটা হবে, ওই অ্যাডভোকেট গাঙ্গুলি গুন্ডাগুলোকে মারতে শুরু করবে। গুন্ডাগুলো যদি অ্যাডভোকেট গাঙ্গুলিকে সেখানে মেরে দিতে পারে তো খুব ভালো, আর যদি না পারে তাহলে আমি ওই অ্যাডভোকেট গাঙ্গুলির বাড়িতে যাব। আর তারপর অ্যাডভোকেট গাঙ্গুলি কীরকমভাবে কেসটাকে সাজাচ্ছে
সবটা আমি হজম করে নেব, তাই তো? এরপর ভজন বলে, বাহ, আপনি তো দেখছি সব জানেন, আপনাকে দিয়েই আমার কাজটা হবে। আর তারপরেই ময়না বলে, এই ময়না যখন যেখানে পা রাখে তখন সেখানকার ইতিহাস জেনেই পা রাখে। আর আপনি ভজন মিত্রি, তাই তো? আপনি মুখার্জি বাড়ির জামাই হতে চলেছেন। আর তখন ভজন বলে, বাপ রে বাপ, আপনি তো পুরো গলগল করে সব কিছু বলছেন। ময়না বলে, আপনি এখন এই কালো কোটে কত টাকা রেখে নিয়ে ঘুরছেন সেটাও আমি জানি। তখন ভজন বলে, থাক 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 থাক, আর কিছু বলতে হবে না, এবার আমি সবটা বুঝে গেছি। অনেক অনেক ধন্যবাদ, আপনি সবটা পারবেন, বুঝে গেছেন যখন আর আমার কিছু বলার নেই। অ্যাকশন শুরু হয়ে যাবে। এরপরেই অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে দেয়, স্যার প্ল্যান এদিকে রেডি হয়ে গেছে, আপনি একদম চিন্তা করবেন না, প্ল্যান মাফিকই কাজ হবে। পদ্ম তখন ভাবে দিদির কথা আর বলে, আমার খুব ভয় লাগছে। আর তখনই পদ্মর কথা শুনে গীতা বলে, আমারও সেটাই মনে হয়, এই অগ্নিজিৎ মুখার্জি বসে থাকবে না, কোনো না কোনো একটা কলকাঠি নাড়ার চেষ্টা ঠিক করবে। হয় কেসটা উচ্চ আদালতে যাবে, না হলে তার আগেই কিছু একটা কারসাজি করবেই। হয়তো জীবনেরও রিস্ক হতে পারে পদ্ম, ওই জায়গাটাতে আমাদেরকে সাবধান থাকতে হবে। এর মধ্যেই ওই করাপ্টেড রাজনীতিবিদ ফোন করেছে কিরণ কান্তি আর বলে, আমার ছেলেকে তো আমি বার করবই অ্যাডভোকেট গাঙ্গুলি, চাইলে দেখুন আপনি আটকাতে পারেন কি না। আটকাতে পারবেন না। গীতা তখন বলে, আটকাবো তো অবশ্যই, ওই কৃপান এমন শাস্তির ব্যবস্থা করব, সারা জীবন ধরে ভাববে মেয়েদের সম্মান অত ঠুনকো না, বুঝতে পেরেছেন? বলেই ফোনটা কেটে দেয়। এর মধ্যেই স্বস্তিক কথা বলতে থাকে তার বৌদি গিনির সাথে আর বলে, আমি ওই মেয়েটাকে খুব ভালোবাসি। আচ্ছা তুমি বলো না, কাভিয়াকে বিয়ে করলে আমরা দুজনেই অসুখী হব। আমি ওকে সুখী করতে পারবো না, আর ও আমাকে সুখী করতে পারবে না। যাকে ভালোবাসি তাকেই যদি বিয়ে করতে পারতাম অনেক বেশি ভালো হতো। তিনি তখন বলে, কাকে ভালোবাসো তুমি? শোনো স্বস্তিক, সেই মেয়েটা যদি তোমাকে ভালোবাসে আমি কথা দিচ্ছি তোমাদের বিয়ে আমি দেবই। এর মধ্যেই স্বস্তিকের মা এসে বলে, বাহ, আজকালকার দিনে সবাইকে মানে আপন করে মাই তোর কাছে খারাপ হয়ে গেল, তাই তো? নিজের মনের কথাটা মাকেও বলতে পারছিস না তুই, কি বলছিস গিনিকে? গিনি তখন বলে, মা, স্বস্তিক অন্য একটা মেয়েকে ভালোবাসে। আমার মনে হয় সেই মেয়েটাও যদি স্বস্তিককে ভালোবাসে তাহলে তার সাথেই স্বস্তিকের বিয়েটা দেওয়া উচিত। আমার তো এখন সেটাই মনে হচ্ছে। আর তখন মিসেস মুখার্জি বলে, কাকে ভালোবাসিস তুই? তখন গিনি বলে, একবার একবার আমি তার সাথে কথা বলি মা। এরপর বাড়ির অনেকেই এসে বলে, হ্যাঁ হ্যাঁ বলুক না একবার কথা। স্বস্তিকের ভালোবাসার মেয়েটাই যদি স্বস্তিকের বউ হয়ে আসে তাহলে অসুবিধাটা কোথায়? কেন বুঝতে পারছো না সেটা? গিনি তখন সবার পরামর্শ নিয়ে মেয়েটাকে ফোন করতে বলে স্বস্তিককে। এরপর স্বস্তিক ফোন করেছে গীতাকে আর বলে, আমি আপনাকে খুব ভালোবাসি, আমার ভালোবাসাটা কোনো মিথ্যে কিছু না, বিশ্বাস না হলে আপনি আমার বৌদির সাথে কথা বলে দেখতে পারেন। আর তখনই গিনি ফোনটা ধরে বলে, কে বলছেন? আচ্ছা, আমার দেওর স্বস্তিক আপনাকে খুব ভালোবাসে, আপনিও কি আমার আমার দেওরকে ভালোবাসেন? বলুন না, স্বস্তিককে কি আপনি ভালোবাসেন? এরপর গীতা ভয় পেয়ে যায়। আর অন্যদিকে মিসেস মুখার্জি বলে, তোমার কত টাকা পয়সা আছে? তোমার বাবা কি করে বলো? কটা গাড়ি বাড়ি আছে তোমাদের? গীতা তখন বলে, আমার বাবার কিছু নেই, আমার বাবা একজন অ্যাডভোকেট। আর এই কথাটা শুনেই চমকে গেছে সবাই।